1990 সালে এস্তোনিয়ার টেলিভিশন স্ক্রিনগুলোতে স্বাধীনতার দাবিতে মানুষজনের বিক্ষোভের দৃশ্য ভেসে উঠছিল। বিশাল সোভিয়েত ইউনিয়ন 15টি প্রজাতন্ত্রের একটি ফেডারেশন, যার মধ্যে ইউক্রেন, জর্জিয়া এবং এস্তোনিয়াও ছিল, পতনের দ্বারপ্রান্তে টলছিল। এর অনেক সদস্য রাষ্ট্রই স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্গ্রীব ছিল। সোভিয়েত ইউনিয়ন নামটাই ছিল একদল কমিউনিস্ট দেশের একতার প্রতীক। অথচ এই অরাজক রাজনৈতিক পরিস্থিতির মাঝেও ইনার সোভিয়েত ইউনিয়ন বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরদিন কোর্টে এস্টোনিয়ার বাস্কেটবল দল কালেভ তাদের কোচ ইয়াক সালুমেৎসের নেতৃত্বে জড়ো হল। তার পাশে ছিলেন সহকারী কোচ রিহো শোনিক। দলের অধিনায়ক ইভার কুজমা দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। দলে নতুন যোগ দিয়েছিল এক প্রতিশ্রুতিমনে পৌরুণ খেলোয়াড় গার্ড কুলামেত। সংক্ষিপ্ত নির্দেশনার পরই অনুশীলন শুরু হয়ে গেল পুরো উদ্যমে। পরদিন সকালে জিমের বাইরে ইয়াকের এক বন্ধু এসে তাকে অনুরোধ করল যেন তিনি সোভিয়েত ইউনিয়নের বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ না নেন। তিনি বললেন, আমাদের দেশ স্বাধীনতার জন্য লড়ছে, আমাদের উচিত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত কোনো প্রতিযোগিতাকে বয়কট করা। সে সতর্ক করল, যদি তুমি অংশ নাও সবাই তোমাকে বিশ্বাসঘাতক বলবে। কিন্তু ইয়াক হুমকিটা তেমন গুরুত্ব দিলেন না। এদিকে কোর্টে কুজমা নতুন ছেলেটি গার্ডকে নিয়ে প্র্যাকটিস করছিল। কুজমা ছিল অবিশ্বাস্য রকম দক্ষ, তার শট প্রায়ই সঠিকভাবে জালে পড়ত। সে গার্ডকে বলল, বাস্কেটবল খেলতে হলে মন থেকে খেলতে হয়। পরদিন বিকেলে প্র্যাকটিসের আগে ইয়াক খেলোয়াড়দের জানালেন যে তিনি আগের দিন একটি হুমকির ফোন পেয়েছেন। এক অজানা ব্যক্তি দাবি করেছে যেন তিনি সোভিয়েত টুর্নামেন্ট থেকে দলকে তুলে নেন। এরপর ইয়াক দলকে জিজ্ঞেস করলেন তারা চালিয়ে যেতে চায় কিনা। তিনি ব্যক্তিগতভাবে রাজনীতিতে আগ্রহী নন বলেই জানালেন, আমার কাছে বাস্কেটবল মানেই বাস্কেটবল, রাজনীতি নয় বললেন। তবে এটাও স্পষ্ট করলেন যে যদি খেলোয়াড়রা অংশ নিতে না চায় তিনি সরে দাঁড়াবেন। প্রথমে খেলোয়াড়রা দ্বিধাগ্রস্ত ছিল, পরিবার নিয়ে চিন্তিতও ছিল যদি কেউ ক্ষুব্ধ হয়। কিন্তু দীর্ঘ আলোচনার শেষে সবাই একমত হলো তারা খেলবে, টুর্নামেন্ট চালিয়ে যাবে। কয়েকদিন পর কালেভ দলের সিদ্ধান্তের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। ইয়াক বাড়ি ফিরে দেখলেন ডাকবাক্স ভর্তি গালিগালাজের চিঠি। তিনি নিরুৎসাহিত হলেন না। ঘরে ঢুকতেই স্ত্রী জানালেন একজন অতিথি অপেক্ষা করছেন। দেখা গেল সে একজন বাস্কেটবল খেলোয়াড়, সার্গেই বাবেঙ্কো, ইয়াকের পুরনো রুশ দলের একজন প্রাক্তন সদস্য। সার্গেই ব্যাখ্যা করল সে ভীষণ টাকার অভাবে আছে এবং কালেভ দলে যোগ দিতে চায়। ইয়াক দ্বিধায় পড়লেন। তিনি না বলতে চেয়েছিলেন, কারণ যদি জানা যায় যে দলে একজন রুশ খেলোয়াড় আছে তাহলে এস্তোনিয়ানরা আরও ক্ষুব্ধ হবে। কিন্তু সার্গেই অসাধারণ খেলোয়াড় ছিল, তাই শেষমেশ ইয়াক তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এক সপ্তাহ পর সোভিয়েত ইউনিয়ন বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো। প্রথম ম্যাচেই কালেভ মুখোমুখি হলো একটি রুশ দলের। দুর্ভাগ্যবশত তারা ম্যাচটি হারল। ড্রেসিং রুমে ইয়াক প্রচণ্ড রেগে গেলেন। গতকাল পর্যন্ত এত উৎসাহ ছিল তোমাদের, কেন আজ মাঠে গিয়ে ভেলে পড়লে? ওরা তো খুব ভালো দলও নয়। ভাগ্যক্রমে এটা শুধু গ্রুপ পর্ব, নকআউট নয়। খেলোয়াড়রা মাথা নিচু করে তার কথা শুনছিল। পরের দিন কালেভ দলের প্রশাসনিক কর্মকর্তা খেলোয়াড়দের ডেকে একটা প্রস্তাব দিলেন, পরের ম্যাচে প্রতিপক্ষ দলকে গোপনে কিছু টাকা অফার করা যায়। শর্ত ছিল ইয়াক যেন কিছুই না জানেন। প্রশাসক ব্যাখ্যা করলেন, আমরা এখন 0 পয়েন্টে আছি, আর একটা হার মানেই বিদায়, তাতে দেশের মানুষ খেপে যাবে। তিনি বললেন নিজের টাকায় ঘুষের ব্যবস্থা করবেন, পরে খেলোয়াড়রা বোনাস পেলে সেটা ফেরত দেবেন। প্রচণ্ড চাপে পড়ে খেলোয়াড়রা অনিচ্ছাকৃতই পরিকল্পনায় রাজি হল। পরিকল্পনা অনুযায়ী পরের ম্যাচে কালেভ জয়লাভ করল। পরের দিন বিকেলে বোনাস বিতরণের পর রিহো অবাক হয়ে দেখলেন খেলোয়াড়রা প্রশাসনের কক্ষ থেকে বেরোচ্ছে। ভেতরে ঢুকে তিনি দেখলেন টেবিল জুড়ে স্তূপ করা বোনাসের টাকা। রিহো সঙ্গে সঙ্গে বুঝলেন তারা প্রতিপক্ষ দলকে ঘুষ দিয়েছিল। তার প্রথম ইচ্ছে ছিল পুরো ঘটনা জানানো, কিন্তু তিনি জানতেন ইয়াক আগেই জনগণের সমালোচনার মুখে পড়েছেন, এমনকি মামলাও হতে পারে। তাই শেষ পর্যন্ত রিহো নীরব থাকলেন এবং সিদ্ধান্ত নিলেন এই গোপনীয়তাই রাখবেন। তবে ইয়াক ইতিমধ্যে জনসমালোচনার মুখে পড়েছিলেন এবং তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হতে পারে। এই ভেবে রিহো শেষ পর্যন্ত কিছু বলতে পারল না। সে সিদ্ধান্ত নিল গোপনটাই রাখবে। পরের দিন ইয়াক সংবাদ মাধ্যমের ভিড়ে পড়লেন। সাংবাদিকরা তাকে বিশ্বাসঘাতক বলে দোষারোপ করছিল, কারণ তার দলে আগের ম্যাচে একজন রুশ খেলোয়াড় ছিল, অথচ তিনি সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। ইয়াক কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেলেন। বাড়ি ফিরে দেখলেন ঘরে তীব্র বিশৃঙ্খলা, পুলিশ উপস্থিত। তার স্ত্রী ভাঙা কাঁচ পরিষ্কার করছেন। জানা গেল আগের রাতে কিছু লোক তাদের বাড়িতে পাথর ছুঁড়েছিল। রিহো সেখানে এলেন জানালার কাঁচ ঠিক করতে সাহায্য করার জন্য। ইয়াক তখন সুযোগ নিয়ে নিজের হতাশা প্রকাশ করলেন। তিনি বললেন তিনি আর নিশ্চিত নন দলটিকে টুর্নামেন্ট থেকে তুলে নেওয়া উচিত নাকি চালিয়ে যাওয়া উচিত। তার স্ত্রী পাশে বসে শুনছিলেন এবং হঠাৎ রেগে উঠলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, যদি টুর্নামেন্ট থেকে সরে যাও তাহলে প্রথম থেকেই তা করা উচিত ছিল।
এখন যখন কালেভ জিতেছে তখন শেষ পর্যন্ত লড়তে হবে, প্রথম স্থান না পাওয়া পর্যন্ত। স্ত্রীর দৃঢ় কথায় ইয়াক ও রিহো দুজনেই নতুন উদ্যম পেল। এরপর ইয়াক একটি পরিকল্পনা শেয়ার করলেন যাতে তাকে রুশ খেলোয়াড় নেওয়ার জন্য আর বিশ্বাসঘাতক বলা না হয়। তার ধারণা ছিল যদি তারা সোভিয়েত ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী দেশ আমেরিকা থেকে একজন খেলোয়াড় দলে নেয় তাহলে সবাই তাদের নিরপেক্ষ হিসেবে দেখবে। রিহো সঙ্গে সঙ্গে সম্মত হল। পরের দিন রিহো বিনামূল্যের টিকিট বিতরণ শুরু করল যাতে আরও মানুষ খেলা দেখতে আসে। এরপর যখন একজন আফ্রিকান আমেরিকান খেলোয়াড় দলটিতে যোগ দিল তখন কালেভের সব অনুশীলন ভিডিও রেকর্ড করে প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হলো। কয়েকদিন পর পরবর্তী ম্যাচের দিন এলো। এবার কালেভ মুখোমুখি হল সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোর দলের। খেলোয়াড়দের মনে প্রবল চাপ উত্তেজনা ছেয়েছিল, কিন্তু সব প্রতিকূলতা পেরিয়ে কালেভ আবারও জয়লাভ করল। ম্যাচ শেষে গার্থ তার বাবার সঙ্গে বাড়ি ফিরল। যদিও তার বাবা আজ খেলা দেখতে এসেছিলেন, তিনি হতাশ কারণ গার্থ খেলতেই পারেনি। গার্থ অনেক দিন ধরে ক্ষুব্ধ ছিল কারণ সে এখনও কোনো ম্যাচে খেলার সুযোগ পায়নি। সে কোচের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু ইয়াক শুধু এড়িয়ে গিয়েছিল। তার বাবা তাকে শান্ত করার চেষ্টা করলেন, বললেন আমি নিজেও একসময় বাস্কেটবল খেলতাম, হয়তো কোচ চাই তুমি সিনিয়রদের কাছ থেকে শিখো আগে। বাবার কথায় গার্থ কিছুটা শান্ত হল। পরবর্তী ম্যাচেগুলোতেও কালেভ জয়ের ধারাবাহিকতা বজায় রাখল। একদিন বিকেলে কোচের ঘরে ইয়াক, রিহো ও খেলোয়াড়রা টেলিভিশনে খবর দেখছিল। স্ক্রিনে দেখা গেল সোভিয়েত সেনারা ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করছে সেই সব দেশে যারা স্বাধীনতা দাবি তুলেছে, যার মধ্যে তাদের নিজের দেশ এস্তোনিয়াও ছিল। দৃশ্য দেখে সবাই নিস্তব্ধ হয়ে গেল। ঘরে টান টান নীরবতা। পরের দিন ইয়াক সব খেলোয়াড়কে একত্র করে বললেন, হয়তো এখনই সময় টুর্নামেন্ট থেকে কালেভকে প্রত্যাহার করার। কুজমা সঙ্গে সঙ্গে রেগে উঠল। সে ইয়াককে মনে করিয়ে দিল, আপনি নিজেই তো বলেছিলেন রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে এখন কেন সরে যাবেন? আমরা তো এখন কয়েকটা ম্যাচ দূরে চ্যাম্পিয়ন হওয়ার থেকে। কথা বলে কুজমা ক্ষুব্ধ হয়ে চলে গেল। সেদিন রাতে প্র্যাকটিস শেষে সার্গেই ইয়াককে ধন্যবাদ জানালো দলে নেওয়ার জন্য, যদিও মানুষজন প্রচণ্ড সমালোচনা করছিল। ইয়াক শান্তভাবে বললেন, সোভিয়েত হওয়া বা না হওয়ায় কোনো পাপ বা পুণ্য নেই। মানুষ চিরকাল যুদ্ধ আর রাজনীতিতে জড়িয়ে থেকেছে, কিন্তু বাস্কেটবলে সবাই যেখানেই হোক যখনই হোক খেলার অধিকার রাখে। ইয়াকের কথায় সার্গেই স্পষ্টতই আবেগাপ্লুত হল। কয়েকদিনের উৎকণ্ঠার পর এক বিকেলে রেডিওতে খবর এলো সোভিয়েত সেনারা পিছু হটেছে, পরিস্থিতি শান্ত হচ্ছে। কিছুক্ষণ পর ইয়াকের এক বন্ধু ফোন করে জানালো যদি কালেভ আবার টুর্নামেন্টে নামতে চায় এখনই সময়। দুদিন পর কালেভ আবার মাঠে নামল। পরের ম্যাচেও কালেভ জয় পেল। এরপর সংবাদ সম্মেলনে এস্তোনিয়ান সাংবাদিকরা ইয়াককে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করল, কেন তোমাদের দলে রুশ ও আমেরিকান খেলোয়াড় আছে? কেন তোমরা এখনও সোভিয়েত চ্যাম্পিয়নশিপে খেলছো যখন দেশ এটা বয়কট করেছে? ইয়াক বিরক্ত হয়ে জবাব দিলেন, তোমরা আসলে কি চাও? আমরা খেলতে এসেছি, জিততে এসেছি, রাজনীতি করতে নয়। তিনি শেষে বললেন, যদি তোমাদের পছন্দ না হয় তাহলে সাংবাদিকদের সঙ্গে দেখাই করা বন্ধ করে দেব আমরা। তার দৃঢ় কণ্ঠে সবাই চুপ করে গেল। পরের সপ্তাহে সেমিফাইনাল শুরু হলো। কালেভ শুরুতেই ভালো খেলছিল, কিন্তু মাঝপথে কুজমা চোট পায় এবং দলটি ম্যাচটি হেরে যায়। তবে ভাগ্যক্রমে সেমিফাইনাল ছিল বেস্ট অফ 3 সিরিজ, অর্থাৎ 3টি ম্যাচের মধ্যে যে দল দুটো জিতবে সে উঠবে ফাইনালে। কিন্তু কুজমা ছাড়া কালেবের পথ খুবই কঠিন হয়ে গেল। কয়েকদিন ধরে কুজমা শুধু সহ খেলোয়াড়দের অনুশীলন দেখত। অবশেষে পরের ম্যাচের দিন এলো। ড্রেসিং রুমে রিহো দেখল আহত পায়ে কুজমা জুতো পরার চেষ্টা করছে। গার্ড ছুটে গিয়ে তাকে সাহায্য করল। সে বুঝতে পারছিল কুজমার কষ্টটা কত। ম্যাচ শুরু হলো। কালেভ অনেকটা পিছিয়ে পড়ল। কোনো উপায় না দেখে ইয়াক আহত কুজমাকে খেলালেন। একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু সেটাই সঠিক প্রমাণিত হলো। কালেভ দারুণভাবে ঘুরে দাঁড়ালো এবং ম্যাচ জিতল। তৃতীয় ম্যাচে কুজমা পুরোপুরি সুস্থ হয়ে ফিরল এবং তার দুর্দান্ত পারফরম্যান্সে কালেভ আবারও জিতল। তারা ফাইনালে উঠল। কয়েকদিন পর ফাইনালের প্রথম ম্যাচের দিন এলো। এবার প্রতিপক্ষ ছিল রাশিয়ার সবচেয়ে শক্তিশালী দল স্পার্টাক লেনিনগ্রাদ, যারা তাদের হোম কোর্টে অপরাজেয় ছিল। কিন্তু কালের প্রথম ফাইনালেই জয় পেল। ম্যাচ শেষে রুশ দলের কোচ ইয়াকের কাছে এসে বললেন, আমি জানি কোয়ালিফায়ার রাউন্ডে তোমাদের ঘুষের কাহিনী, তোমাদের কাজ লজ্জাজনক। ইয়াক হতভম্ব হয়ে গেলেন। ড্রেসিং রুমে খেলোয়াড়রা তখনও জয়ের আনন্দে ভাসছিল। ইয়াক ঢুকে সরাসরি জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যি ঘুষ দিয়েছিলে? কেউ কিছু বলল না। অবশেষে রিহো সব স্বীকার করল। সব শুনে ইয়াক গভীরভাবে হতাশ হলেন। তার রাগ হচ্ছিল,
কিন্তু তিনি শুধু বললেন, হয়তো ব্যাপারটা ধরা পড়ত না, কিন্তু আমি দুঃখিত যে মানুষ সৎ থাকতে পারে না। ভালো মানুষও প্রতারণার আশ্রয় নেয় কেন? খেলোয়াড়রা মাথা নিচু করে নীরব ছিল। সবকিছু জানার পরেও ইয়াক শেষ পর্যন্ত তাদের ক্ষমা করলেন, বললেন, যদি তোমরা সত্যিই অনুতপ্ত হও তাহলে আগামীকাল জিতে এটা প্রমাণ করো। পরের দিন দ্বিতীয় ফাইনাল শুরু হলো। রুশ দর্শকরা গর্জে উঠেছিল, তাদের দলকে উৎসাহ দিচ্ছিল। কালেভের জন্য পরিস্থিতি সহজ ছিল না, কিন্তু তারা হাল ছাড়েনি। দুর্দান্ত ডিফেন্স, গুরুত্বপূর্ণ স্টিল আর একের পর এক স্কোরে তারা প্রতিপক্ষকে হারিয়ে দিল। অবশেষে প্রবল প্রতিযোগিতার মধ্যেও কালেভ চ্যাম্পিয়ন হল, সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় বাস্কেটবল টুর্নামেন্টে শিরোপা জিতল। তবে উদযাপনের মাঝেই ট্রফিটা দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে ভেঙে যায়। তবুও ইয়াক, খেলোয়াড় ও সমগ্র এস্তোনিয়ার মানুষ আনন্দে আত্মহারা ছিল, কারণ তারা শুধু একটা বাস্কেটবল জয় উদযাপন করছিল না, তারা উদযাপন করছিল নিজেদের স্বাধীনতা। অনেকের কাছে 1991 সালে ট্রফি ভেঙে যাওয়ার ঘটনাটি হয়ে উঠেছিল একটি শক্তিশালী প্রতীক বিশাল সোভিয়েত ইউনিয়নের পতনের।